হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আমার আলোচনার বিষয়টি হলো আমি ডব্লিউবি প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের যে ক্লাস শুরু করেছিলাম সেই ক্লাসেরই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের আমার আলোচনার বিষয়টি হলো পিয়াজেটের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোরই সিলেবাস একই, আমরা জানি টেটের ক্ষেত্রে সিলেবাস একই। তো সেখানে যে সমস্ত থিওরিগুলো আছে, অর্থাৎ সিডিপির মধ্যে যে সমস্ত থিওরিগুলো আছে সেই থিওরিগুলোর মধ্যে পিয়াজেটের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, যেটাকে আমরা কগনিটিভ কনস্ট্রাকটিভিজম বলি বা পিয়াজেটের জ্ঞানমূলক নির্মিতিবাদের তত্ত্ব বলি, এই তত্ত্বটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমেই বলেছি যে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে কমপ্লিট করার চেষ্টা করব। তো সেই জন্য আমি বেশ কয়েকটা সাধারণ বিষয়কে স্কিপ করে বৃদ্ধি বিকাশের আরও কিছু জিনিস আছে, কিন্তু এই তত্ত্বগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই জন্য আমি সরাসরি এই তত্ত্বের দিকে চলে আসলাম। তো আজকের আমার আলোচনার বিষয় হলো পিয়াজেটের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। তো এই পিয়াজেট সম্পর্কে একটা বেসিক ধারণা আমি এর আগে দিয়েছিলাম আমার প্লেলিস্টের মধ্যে। পিয়াজেটের এই তত্ত্বটি আর একটা ভিডিওতে আমি দিয়েছিলাম, সেখানে আমি পিয়াজেটের সম্পর্কে বলেছিলাম। তো আমি আর পিয়াজেট সম্পর্কে আর এই ভিডিওতে বলছি না। তো আমি সরাসরি পিয়াজেটের যে জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব, সেই তত্ত্বে আমি মানে সেই তত্ত্ব সম্পর্কেই সরাসরি আলোচনা করছি। তো পিয়াজেটের এই তত্ত্বকে আমরা বলি কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি বা কগনিটিভ কনস্ট্রাকটিভিজম, অর্থাৎ জ্ঞানমূলক নির্মিতিবাদ। জ্ঞানের নির্মাণ, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শিক্ষার্থী বা প্রতিটা শিশু সে নিজে থেকেই জ্ঞানের নির্মাণ করে। এটাই হচ্ছে জ্ঞানমূলক নির্মিতিবাদ বা প্রজ্ঞার নির্মিতিবাদ। তো এই সম্পর্কে পিয়াজেট কি বলছে বা পিয়াজেটের এই নির্মিতিবাদ সম্পর্কে কি ধারণা, সেই সম্পর্কে আমরা জানব। তো এখানে প্রথমে বলছে প্রজ্ঞামূলক বিকাশের অর্থ হলো প্রজ্ঞার ক্রমপর্যায়ের পরিবর্তন। অর্থাৎ প্রজ্ঞার বিকাশ, আমরা জানি বিকাশ বলতে ক্রম পর্যায়ে বা ধাপে ধাপে উন্নয়নকে আমরা বিকাশ বলি। তো ঠিক তেমনভাবে প্রজ্ঞামূলক বিকাশ বলতে কি, প্রজ্ঞার ক্রমপর্যায়ের পরিবর্তন, প্রজ্ঞার ধাপে ধাপে উন্নয়ন। তো তারপর বলছে প্রজ্ঞা কথাটির অর্থ হলো জানার বিভিন্ন প্রক্রিয়া, অর্থাৎ জানা বা জ্ঞান অর্জনের যে প্রক্রিয়া বা যে প্রক্রিয়াগুলোর মাধ্যমে আমরা জানি বা কোনো কিছু জ্ঞান অর্জন করি, সেই প্রক্রিয়াগুলোকে বলা হচ্ছে প্রজ্ঞা। তো তাহলে এখানে কি বলছে, প্রজ্ঞা কথার অর্থ হলো জানার বিভিন্ন প্রক্রিয়া। তো আমি আরেকটা বিষয় বলে নিই যে এই পিয়াজেটের এই তত্ত্বটা আমি হয়তো একটি ভিডিওতে সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব হবে না, আমি চেষ্টা করব একটি ভিডিওতে করার, কিন্তু যতদূর সম্ভব একটি ভিডিওতে করলে অনেকটা লম্বা হয়ে যাবে, সেই জন্য আমি ধাপে ধাপে প্রয়োজন হলে 2-3টে ভিডিওর মাধ্যমে এই তত্ত্বটাকে আমি ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, তারপরে বলছে আমরা যেভাবে জানি বা জানার চেষ্টা করি তাই হলো প্রজ্ঞা। অর্থাৎ আমরা যেভাবে জানি বা জানার চেষ্টা করি সেই যে প্রসেস বা সেই যে পদ্ধতি, এটাকেই বলা হচ্ছে প্রজ্ঞা। অর্থাৎ প্রজ্ঞা হলো চিন্তন, যুক্তিকরণ, স্মরণক্রিয়া, প্রত্যক্ষণ, সমস্যা সমাধান ইত্যাদির সমন্বয়। অর্থাৎ তাহলে প্রজ্ঞা কি, চিন্তন, যুক্তিকরণ, স্মরণক্রিয়া, আমাদের এই যে প্রসেসগুলো, চিন্তন প্রক্রিয়া, স্মরণক্রিয়া এটাও একটা প্রক্রিয়া, প্রত্যক্ষণ এটাও একটা প্রক্রিয়া, সমস্যা সমাধান এটাও একটা প্রক্রিয়া, এই সকল প্রক্রিয়াগুলোর সমন্বয়, একসাথে এই যে সমন্বয়, এটাকে আমরা বলছি প্রজ্ঞা। অর্থাৎ এই যে সমন্বয়,
বা এই যে সমস্ত প্রক্রিয়াগুলোর কথা বলা হলো, এই সমস্ত প্রক্রিয়ার যে সমন্বয়, এই প্রক্রিয়াগুলোর যে ক্রমপর্যায়ের পরিবর্তন বা উন্নতি সাধন, সেটাকে আমরা বলছি প্রজ্ঞার ডেভেলপমেন্ট বা প্রজ্ঞার বিকাশ। অর্থাৎ এই সমস্ত প্রক্রিয়াকে আমরা একসাথে প্রজ্ঞা বলছি। এই প্রজ্ঞার ডেভেলপমেন্ট বা এই যে প্রক্রিয়ার যে ক্রমপর্যায়ের পরিবর্তন বা উন্নতি সাধন, সেটাকেই বলা হচ্ছে প্রজ্ঞামূলক বিকাশ। এইবারে পিয়াজেট কি বলছে, প্রজ্ঞার বিকাশ কিভাবে হয় তা সুন্দরভাবে ব্যক্ত করেছেন জ্যা পিয়াজে বা জেন পিয়াজেটও আমরা বলে থাকি। তাহলে এই যে প্রজ্ঞার বিকাশ কিভাবে হয়, আমরা তো প্রজ্ঞা সম্পর্কে জানলাম এবং আমরা বুঝলাম যে এই প্রজ্ঞার ডেভেলপমেন্ট হয়, সেটাকে আমরা প্রজ্ঞার বিকাশ বলি। তো এই যে প্রজ্ঞার বিকাশ কিভাবে হয়, সেই সম্পর্কেই পিয়াজেটের এই তত্ত্ব বা পিয়াজেটের বক্তব্য। পিয়াজেট কি বলছে, যে মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান হলো স্কিমা। এই স্কিমা সম্পর্কে কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এই স্কিমা থেকে হচ্ছে প্রশ্ন আসে, অনেক সময় প্রশ্ন আসে স্কিমা কি। স্কিমা বলতে সাধারণভাবে আমরা জ্ঞানের যে ক্ষুদ্রতম একক, তাকে আমরা এক কথায় স্কিমা বলি। এবারে পিয়াজেট কি বলছে, যে মানুষের চিন্তনের প্রাথমিক উপাদান হলো স্কিমা। অর্থাৎ মানুষ স্কিমা দিয়েই চিন্তা করে বা কোনো কিছুকে বোঝার চেষ্টা করে। এই যে বোঝার চেষ্টা করে কিভাবে, সেটা আমরা দেখব। মানে কি, এই যে জ্ঞানের ক্ষুদ্রতম একককে আমি একটু আগে বললাম স্কিমা, পিয়াজেট এই স্কিমাকে বলছে এই যে চিন্তনের প্রাথমিক উপাদান। অর্থাৎ আমরা চিন্তা করি কখন, যখন একটা বিষয় আমার মনের মধ্যে আছে, সেই বিষয় সম্পর্কিত কোনো কোনো কিছু নতুন কোনো কিছু বিষয় আমার মনের মধ্যে এলো, তখন আমরা সেই বিষয় নিয়ে চিন্তা করতে থাকি। অর্থাৎ এই যে যে জ্ঞান আমার মধ্যে ছিল, সেই জ্ঞানের যে ক্ষুদ্রতম ছোট ছোট যে এককগুলো নিয়েই ওই জ্ঞানটা তৈরি হয়েছিল, সেটাকে স্কিমা বলে। তো সেই জন্য পিয়াজেট বলছে যে মানুষের যে চিন্তনের প্রাথমিক উপাদান, অর্থাৎ ওই বিষয়টাকে নিয়ে মানুষ চিন্তা করছে, তাই ওই চিন্তার উপাদানগুলো, যে ছোট ছোট জিনিসগুলো নিয়ে মানুষ আমরা চিন্তা করছি, সেই যে প্রাথমিক উপাদানগুলো, ধরে নাও কোনো একটা বিষয়, সেই বিষয়ের ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো বা ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলো, সেই উপাদানগুলোকে পিয়াজেট স্কিমা বলছে। সেইগুলো মানে সেইগুলো নিয়েই তো আমরা চিন্তা করি, ওই চিন্তন প্রক্রিয়ার যে প্রাথমিক উপাদান, সেটাকে পিয়াজেট স্কিমা বলছে। এবং কি বলছে, যে মানুষ স্কিমা দিয়েই চিন্তা করে, অর্থাৎ ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো, সেই অংশগুলোর সঙ্গে আমরা নতুন পরিস্থিতির মেলাতে চাই বা সেই অংশগুলোর সম্পর্কে আমরা চিন্তা করি, এটাকেই বলা হচ্ছে, বা কোনো কিছুকে বোঝার চেষ্টা করে। তারপর কি বলছে, মানুষ যখন কোনো উদ্দীপক বা উদ্দীপকের মুখোমুখি হয়, তখন সে তার স্কিমা দিয়ে সেই উদ্দীপককে বোঝার চেষ্টা করে। অর্থাৎ মানুষ যখন কোনো উদ্দীপক বা কোনো নতুন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, বা তার সম্মুখে কোনো নতুন উদ্দীপক আসলো, সেই উদ্দীপকের সঙ্গে মানুষের পুরানো যে স্কিমা আছে, সেই স্কিমার মধ্যে মিল কোথায় খোঁজার চেষ্টা করে। আমরা খুব সহজেই কী করে থাকি, যখন কোনো নতুন পরিবেশ পরিস্থিতিতে পড়ি, আমাদের মেন্টাল প্রসেসটা এইভাবেই চলে, আমরা হয়তো খেয়াল করি না, আমাদের মেন্টাল প্রসেস এইভাবেই চলে যে আমি যে যে জিনিসগুলো জানি বা আমার স্কিমাতে যে 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 বিষয়গুলো আছে, সেইগুলোর মধ্যে কোনটার সঙ্গে এই নতুন পরিস্থিতির মিল আছে। যদি মিল খুঁজে পাই, আমরা খুব সহজে ওই নতুন পরিস্থিতিতে, অর্থাৎ যে পরিস্থিতিতে আমি পড়েছি, এই নতুন পরিস্থিতিতে আমি খুব সহজে কী করে নিতে পারি, অ্যাডাপ্টেশন করে নিতে পারি। আর যখনই আমরা খুঁজে পাই না, যখন একটা নতুন পরিস্থিতি, একেবারে সম্পূর্ণ নতুন পরিস্থিতি আমাদের সম্মুখে আসলো, যখন আমরা পুরানো কোনো কিছুর সঙ্গে মিল খুঁজে পাই না, তখন আমাদের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এটাই পরে বলা হবে। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে আমরা কি করি, আস্তে আস্তে সমাধান, অর্থাৎ
এই অস্বস্তি থেকে স্বস্তির দিকে যেতে চাই, এটাই পরে বলা হচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে যে মানুষ যখন কোনো উদ্দীপকের মুখোমুখি হয় তখন সে তার স্কিমা দিয়েই উদ্দীপককে বোঝার চেষ্টা করে, অর্থাৎ ওই যে নতুন পরিস্থিতি সেই পরিস্থিতিকে বোঝার চেষ্টা করছে পুরানো যে স্কিমা আছে সেই স্কিমা দিয়ে। এবার বলছে যখন সে উদ্দীপককে বুঝতে পারে তখন বুঝতে হবে তার বর্তমান স্কিমাতে ওই উদ্দীপক সংক্রান্ত তথ্য বা ধারণা রয়েছে। অর্থাৎ যদি সেই নতুন পরিস্থিতি খুব সহজে বুঝতে পারে বা বুঝে যায়, তাহলে কি বুঝতে হবে যে ওই সম্পর্কিত কোনো বিষয়ে কোনো না কোনো রিলেশন আছে যেটা তার পুরানো বা আগে ওই রকম জ্ঞান তার হয়েছে বা ওই রকম স্কিমা তার মধ্যে আছে, যার ফলে সে খুব সহজেই নতুন পরিস্থিতিকে বুঝতে পেরেছে বা নতুন পরিস্থিতি সম্পর্কে তার বোধগম্যতা হয়েছে। এটাই এখানে বলা হয়েছে। ফলে স্কিমার কোনো পরিবর্তন হয় না তখন, কিন্তু ফলে কি হচ্ছে না এই যে নতুন পরিস্থিতিতে পড়লো এতে তার নতুন কোনো তার পুরানো যে স্কিমার পরিবর্তন হলো না, তার কারণ তার কাছে দুটো পরিস্থিতি সেম, সেই জন্য সে তার স্কিমাকে পরিবর্তন করলো না। এটা পরে উদাহরণ দিয়ে আমি বলবো। এবার বলছি কিন্তু যখন স্কিমা উদ্দীপককে বুঝতে পারে না তখন তার মধ্যে ভারসাম্যহীনতা ডিসইকুইলিব্রিয়াম তৈরি হয়। অর্থাৎ যখন সে ওই নতুন পরিস্থিতিকে বুঝতে পারছে না তখন তার মধ্যে ডিসইকুইলিব্রিয়াম বা ভারসাম্যহীনতা, এই একটু আগে বললাম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়, অর্থাৎ তার ভারসাম্যহীনতা তৈরি হয়। এইবারে ওই ভারসাম্যহীনতা থেকে সে ভারসাম্যের দিকে ফিরে আসতে চায়। পরেই বলছি যে সে স্বাভাবিক ভারসাম্যে ফিরে আসতে চায়। এই ভারসাম্যে ফিরে আসার নীতিকে বলে ইকুইলিবারেশন প্রিন্সিপাল বা ভারসাম্যের নীতি। এই যে ভারসাম্যহীনতা থেকে ভারসাম্যের দিকে ফিরে আসতে চাইছে এটাকে বলা হচ্ছে ভারসাম্যের নীতি। এই ভারসাম্যে ফিরে আসার জন্য যে প্রক্রিয়ার সাহায্য নেয় পিঁয়াজ এটা তার নাম দিয়েছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। এই যে ভারসাম্যহীনতা ছিল সেখান থেকে ভারসাম্যের দিকে আসতে চাইছে, এটাকে পিঁয়াজের বলছে অভিযোজন বা অ্যাডাপ্টেশন। এবারে একটু উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। ধরে নাও কোনো একটা শিশু সে যখন প্রথমে সে একটা পাখিকে দেখলো, এই পাখিকে উড়ে যেতে দেখলো, দূর থেকে পাখি উড়ে যাচ্ছে। তখন সে কি করলো না সে জিজ্ঞাসা করলো ওটা কি, তখন যারা বড় বা তার পিতামাতা বা অন্যজন তাকে বলে দিল ওটা পাখি। তখন সে কি বুঝে নিল যে ওই রকমভাবে কিছু উড়ে গেলে সেটাকে বলে পাখি। এটা তার মধ্যে একটা স্কিমা তৈরি হয়ে গেল যে ওরকম কিছু উড়ে গেলে সেটাকে ওই রকম দেখতে হলে পাখি বলে। এইবারে পরে যখন আকাশে প্লেন যাচ্ছে ওরকম ছোট পাখির মতো দেখতে মনে হচ্ছে, একেবারে ছোট, বড় না, অর্থাৎ পাখির মতোই দেখতে লাগছে, সেই রকম যখন দেখতে পেল তখন সে কি বলল ওটা পাখি। কিন্তু ওটা পাখি না, ওটা প্লেন ছিল, কিন্তু একেবারে ছোট দেখার জন্য পাখির মতো দেখতে লাগছিল, কিন্তু সে জানতো কি যে ওই রকমভাবে উড়ে গেলে পাখি, তো সেই জন্য সে প্লেনটাকেও বলল পাখি। এইবারে কি হলো যে তার সাথে ছিল সে তাকে বলে দিল যে এটা পাখি নয়, এটা প্লেন বা এটা উড়োজাহাজ। এইবারে ওই শিশুর মধ্যে কি হলো না ভারসাম্যহীনতা তৈরি হলো। সে সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে এলো যে ওটাকে বলছে পাখি, এটাকে বলছে প্লেন। কেন? এই যে ভারসাম্যহীনতা তৈরি হলো, একটাকে সে তো জানতো ওইভাবে উড়ে গেলে পাখি বলে, কিন্তু এখন শুনছে সে প্লেন, তো সেই জন্য তার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হলো। যদি ওটা পাখি হতো, আগে অন্য একটা পাখি যাচ্ছিল, এবারে অন্য আর একটা পাখি যাচ্ছে, কিন্তু দুটোই পাখি যাচ্ছে। তো এইটা যদি হতো তাহলে কি হতো, অটোমেটিক্যালি তার যে ধারণা সেটা চেঞ্জ হতো না, সে যে এইরকম হলেই পাখি হয়, ফলে কি হতো না তার মধ্যে নতুন স্কিমা তৈরি হতো না। কিন্তু
যখন তাকে বলা হলো যে ওটা পাখি ছিল কিন্তু এটা প্লেন, তখন তার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হলো। তখন সে কী করলো, তার স্কিমাটাকে পরিবর্তন করলো। কি পরিবর্তন করলো? তখন সে জিজ্ঞাসা করলো যে এটা কেন প্লেন। তাকে বলা হলো যে এটা প্লেন হওয়ার কারণ কি, ওটা পাখি হওয়ার কারণ কি। তখন সে তার স্কিমাকে পরিবর্তন করলো। প্রথমে স্কিমা তৈরি করেছিল ওই রকমভাবে উড়ে গেলে হয় পাখি, কিন্তু এখন দেখলো যে সব কিছুই উড়ে গেলে পাখি হয় না, অনেক কিছু উড়ে যায়, কখনো প্লেনও হয় কখনো পাখি হয়, তার বৈশিষ্ট্য আলাদা। এই যে স্কিমার পরিবর্তন করলো, আগে একরকম ছিল, আগে সে জানতো উড়ে গেলেই পাখি, তার স্কিমা একরকম ছিল, এখন সে জানলো যে সবসময় উড়ে গেলেই পাখি হবে না, দুটো জিনিস হয়, পাখিও হয় প্লেনও হয়। আবার সে পরে জানলো যে আরও অন্য অনেক জিনিস উড়ে যায়। তো এই মুহূর্তে সে তার ধারণা পরিবর্তন হলো, প্লেন আর পাখি দুটো আলাদা ধারণা তৈরি হলো। অর্থাৎ তার মধ্যে যখনই সে শুনলো যে এটা উড়ে যাচ্ছে, এটা পাখি নয় এটা প্লেন, তার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হলো। আর সেই ভারসাম্যহীনতা থেকে ভারসাম্যের দিকে আসার চেষ্টা করলো, সে বোঝার চেষ্টা করে বুঝলো যে ওটা পাখি ছিল কিন্তু এটা প্লেন। তার কারণ দুটোর বৈশিষ্ট্য আলাদা, শুধু উড়লেই পাখি হয় না, প্লেনও ওড়ে। এই যে ভারসাম্যহীনতা থেকে ভারসাম্যের দিকে আসার চেষ্টা করছে, এটাকেই বলা হচ্ছে ইকুইলিবারেশন প্রিন্সিপাল। এবং এই যে ভারসাম্যে ফিরে আসার যে প্রক্রিয়া, অর্থাৎ স্কিমাকে পরিবর্তন করে ব্যাপারটাকে বুঝে নেওয়া, এই যে ভারসাম্যে ফিরে আসার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। পেঁয়াজে এটার নাম দিচ্ছে অ্যাডাপ্টেশন বা অভিযোজন। এটাই হলো মূল কথা, মানে এই ব্যাপারটাই এখানে বলা হয়েছে। এইবার আমরা একটু দেখে নিই, মানুষ যখন তার বর্তমান স্কিমা দিয়ে পরিবেশের কোনো উদ্দীপককে সম্পূর্ণভাবে বুঝতে পারে না, তখন একটি মানসিক ভারসাম্যহীনতা তৈরি হয়। ওই যে বললাম, উদ্দীপককে যদি সম্পূর্ণভাবে বুঝতে না পারে নতুন পরিস্থিতির উদ্দীপক, তাহলে ভারসাম্যহীনতা তৈরি হয় এবং সে অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে ভারসাম্যে ফিরে আসে। অর্থাৎ এই যে প্রক্রিয়ার মাধ্যমে সে ভারসাম্যহীনতা থেকে ভারসাম্যের দিকে আসছে, এটাকে বলছে অভিযোজন। এই অভিযোজনের মাধ্যমে মানুষ মানসিক ভারসাম্যে ফিরে আসে এবং স্কিমার পরিবর্তন হয়। ওই যে আগে জেনেছিল যে সব কিছু উড়ে গেলেই পাখি হয়, এটার পরিবর্তন হলো যে সবসময় উড়লেই পাখি হয় না, প্লেনও হয়। তো এটা স্কিমার পরিবর্তন হলো, এই স্কিমার পরিবর্তনই হলো স্কিমার বিকাশ। এই যে স্কিমার পরিবর্তন হলো, আগে একরকম স্কিমা ছিল, এখন স্কিমা পরিবর্তন হলো। আগে স্কিমাটা কি, যে উড়লেই পাখি, এখন জানলো যে সব কিছু উড়লেই পাখি হয় না। এই যে স্কিমার পরিবর্তন হলো, এটাকেই বলছে স্কিমার বিকাশ। পিয়াজেটের মতে স্কিমার বিকাশের মাধ্যমেই প্রজ্ঞার বিকাশ হয়। এই যে পিয়াজেট বলছে এই যে স্কিমার বিকাশ হলো, এই স্কিমার বিকাশের মাধ্যমেই কি হয় না, প্রজ্ঞার বিকাশ হয়। বোঝা গেল? এবারে কি বলছে, এখন আমরা অভিযোজন প্রক্রিয়ার দুটো প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এই যে অভিযোজন বা অ্যাডাপ্টেশন আমরা জানলাম, এই অভিযোজন প্রক্রিয়ার দুটো প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তো এখানে কি বলছে যে প্রথম প্রক্রিয়া হচ্ছে আত্তীকরণ। আত্তীকরণটা কি, একটি শিশু তার লোকালয়ের বিভিন্ন কুকুরকে দেখে কুকুর সম্বন্ধে একটি ধারণা তৈরি হয়েছে যা তার স্কিমাতে রয়েছে। একদিন সে কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে ভিন্ন প্রজাতির, ধরে নেওয়া যাক অ্যালসেসিয়ান প্রজাতির কুকুর দেখল। এর ফলে তার কুকুরের ধারণা ও স্কিমা বৃদ্ধি পেল এবং স্কিমার পরিবর্তন হলো। এই ধরনের প্রক্রিয়াকে বলা হচ্ছে আত্তীকরণ, যেখানে নতুন তথ্য পুরানো স্কিমাতে প্রসারিত হয়। ভালো করে এই দুটো জিনিস বুঝতে হবে, একটা আত্তীকরণ, একটা সহযোজন। এখানে কি উদাহরণ দেওয়া হচ্ছে, যে একটি শিশু সে রাস্তায় একটি কুকুরকে দেখেছে বা বেশ কয়েকটি কুকুরকে দেখে তার কুকুরের সম্পর্কে ধারণা তৈরি হয়েছে যে কুকুর এই রকম দেখতে হয়, এরকম চারটে পা থাকে, এরকমভাবে হাঁটাচলা করে, এই রকম হলে কুকুর বলে। এইবারে কি হলো না, সে পরে তার বন্ধুর বাড়িতে গেল বা অন্য কোথাও গেল, গিয়ে দেখলো
অ্যালসেসিয়ান কুকুরকে দেখলো, একটু এই আমাদের রাস্তায় চলাফেরা যে সমস্ত কুকুর করে তার থেকে ওই কুকুরগুলো দেখতে একটু আলাদা হয়, কিন্তু ওটাও কুকুর। তো সেই জন্য কী হলো না, সে যখন ওই রকম টাইপের কুকুরকে দেখলো, দেখে জানলো যে এটাকেও কুকুর বলছে, তখন কি হলো, তার কুকুরের সম্পর্কে ধারণা পরিবর্তন হলো। পুরোপুরি পরিবর্তন হলো না, কুকুরের সম্পর্কে ধারণা, সে জানতো কুকুর শুধু এই রকম হয়, এখন দেখছে কুকুর শুধু এই রকম না, কুকুর এরকমও হয়। অর্থাৎ তার ধারণা ছিল এই রাস্তার যে কুকুরগুলো সেই কুকুরের মতোই শুধু কুকুর হয়, কিন্তু এখন দেখলো যে ওগুলোও কুকুর আবার এগুলোও কুকুর, অর্থাৎ কুকুর এরকমও দেখতে হয়। অর্থাৎ অ্যালসেসিয়ান কুকুরটাকে দেখে তার কুকুরের ধারণার পরিবর্তন হলো, অর্থাৎ পুরানো স্কিমার সঙ্গে নতুন স্কিমা যোগ হলো, বা পুরানো যে স্কিমাতে স্কিমার সঙ্গে সেই স্কিমাতে নতুন ধারণা যোগ হলো। আগে জানতো কুকুর শুধু এই রকম, এখন জানছিস কুকুর ওই রকম আবার এই রকম হয়, অর্থাৎ নতুন ধারণা পুরানো স্কিমাতে যোগ হলো, এটাকে বলছে আত্মীকরণ। এবারে পুরানো উদাহরণে যাই, যে উদাহরণ আমরা দিচ্ছিলাম পাখি এবং উড়োজাহাজের যে উদাহরণ আমরা দিচ্ছিলাম, ওখানে আমরা কি দেখেছি, পাখি এবং উড়োজাহাজ দুটো আলাদা, ওখানে কিন্তু আত্মীকরণ নয়। যদি এরকম হতো যে সে পাখি একটা ছোট শালিককে দেখেছে, তারপরে সে পরে অন্য কোনো প্রজাতির পাখিকে দেখেছে, তখন তার মধ্যে আত্মীকরণ ঘটতো। শালিকের একরকম কালার, শালিক পাখির একরকম কালার হয়, আবার সে যদি অন্য প্রজাতির অন্যরকম কালার, ধরো টিয়া পাখি দেখলো যে ও আচ্ছা ওটাও পাখি, শালিকটা অর্থাৎ যে দেখেছিল ওটাও পাখি, এটাও পাখি, ওর কালার আলাদা এর কালার আলাদা, কিন্তু দুটোই পাখি, অর্থাৎ তখন তার মধ্যে আত্মীকরণ ঘটতো, পুরানো স্কিমার সঙ্গে নতুন ধারণা ইনক্লুড হয়ে যেত, তখন সেটা আত্মীকরণ। কিন্তু ওখানে হয়েছিল কি, প্রথমে পাখি দেখেছিল, পরেরটা প্লেন, পরেরটা কিন্তু পাখি ছিল না। এবার পরের সিচুয়েশনটা এখানে বলা হবে। এখানে কি বলছে, সহযোজন, দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে সহযোজন। অ্যাডাপ্টেশনের দুটো প্রক্রিয়া আমরা বললাম, আত্মীকরণ এবং সহযোজন, একটা অ্যাসিমিলেশন, একটা অ্যাকোমোডেশন। এইবারে সহযোজনে বলছে এই ধরনের প্রক্রিয়ায় মানুষ নতুন স্কিমা তৈরি হয় বা পুরানো স্কিমার পরিবর্তন হয়। একটি শিশু একদিন চিড়িয়াখানায় গিয়ে একটি নতুন প্রাণী দেখে জিজ্ঞাসা করলো এটা কি, অর্থাৎ তার মধ্যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, সে চাইছে ভারসাম্যে ফিরে আসতে, এটি হলো অভিযোজন প্রক্রিয়া। তাকে বলা হলো ওটা বেবুন, সে বেবুনের ধারণা পেল, সে এখানে তার স্কিমার পরিবর্তন হলো, এই পরিবর্তন হলো সহযোজন, অর্থাৎ সহযোজনের ফলে স্কিমার আকৃতিগত পরিবর্তন বা তৈরি হয়। অর্থাৎ সহযোজনে কি হলো, স্কিমার পরিবর্তন হলো, কিভাবে, সম্পূর্ণ পরিবর্তন। আত্মীকরণে স্কিমার পরিবর্তন হলো কিন্তু সম্পূর্ণ পরিবর্তন নয়, পুরানোটা থাকলো, পুরানো যে স্কিমা থাকলো, পুরানো স্কিমাতে যে ধারণা ছিল সেটা থাকলো, তার সঙ্গে নতুন ধারণা ওই পুরানো ধারণার সঙ্গে যোগ হলো, অর্থাৎ দুটোই কুকুর, আগে একরকম কুকুর দেখলো, পরে আরেক রকম কুকুর দেখলো, অর্থাৎ পুরানো ধারণার সঙ্গে, অর্থাৎ কুকুরেরই একরকম ধারণার সঙ্গে আর এক রকম ধারণা তৈরি হলো, ওটা হলো আত্মীকরণ। আর যখন পুরো পরিবর্তন হয়ে গেল তখন সেটা কিন্তু সহযোজন, স্কিমার পুরো পরিবর্তন। স্কিমার পরিবর্তন কি, এই যেটা উদাহরণ দিয়েছিলাম যে প্রথমে পাখি দেখেছিল, তারপরে উড়োজাহাজ, সে তখন পুরো ধারণাটা তার চেঞ্জ হয়ে গেল যে উড়লেই সব পাখি হয় না, এরকমও কিছু জিনিস আছে যেটা ওড়ে। তো তাহলে কি হলো, যদি পুরানো স্কিমার সঙ্গে, এক কথায় হলো পুরানো স্কিমাতে যে ধারণা ছিল সেই ধারণার সঙ্গে নতুন ধারণা যোগ হলে সেটা হবে আত্মীকরণ, আর পুরানো স্কিমাতে যে ধারণা ছিল সেই ধারণার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেলে বা নতুন ধারণা তৈরি হলো, অর্থাৎ আগে যে ধারণা ছিল সেটা
পুরো পরিবর্তন হয়ে গিয়ে একেবারে নতুন ধারণা সেখানে। আগে একরকম জানতো, এখন দেখলো না ওটা ভুল জেনেছি, এবারে সঠিকটা হলো এটা। এই যে পরিবর্তন হয়ে যাওয়া, এটাই হচ্ছে সহযোজন। তাহলে আত্মীকরণ হচ্ছে পুরানোর সঙ্গে নতুন যোগ হওয়া, আর সহযোজন হচ্ছে পুরনোটা একেবারে পরিবর্তন হয়ে যাওয়া, এটা হচ্ছে সহযোজন। স্কিমা, তারপর বলছে স্কিমা কিভাবে পরিবর্তন হয় পেঁয়াজে তা ব্যাখ্যা দেওয়ার জন্য কতকগুলি স্তরের কথা বলেছেন তিনি। এই রকম 4টি স্তরের কথা বলেছেন নিচে। প্রতিটি স্তরের প্রজ্ঞামূলক বৈশিষ্ট্যের কথা আলোচনা করা হলো। তাহলে পেঁয়াজের বলছে এই যে দুটো প্রক্রিয়া, অর্থাৎ আত্তীকরণ এবং সহযোজন, এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে স্কিমার পরিবর্তন হয়। একটা নতুন ধারণা যোগ হয় আর একটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এইভাবেই তো স্কিমার পরিবর্তন হচ্ছে। এই স্কিমার পরিবর্তন বয়সের সঙ্গে সঙ্গে কিভাবে হয়, কিভাবে পরিবর্তন হয়, তার কয়েকটা স্তরের কথা পিয়াজেট বলছে। এই স্তরগুলো কি কি? প্রথম স্তর হচ্ছে, এটা বয়সের সঙ্গে সঙ্গে স্তরের কথা বলেছেন। বয়স যত বাড়ছে বা বাড়বে, তত এই স্কিমার পরিবর্তন কিভাবে হবে, সে এই স্তরগুলোতে আমরা সেই জিনিসগুলো দেখব। তো প্রথম স্তর কি? সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ। দ্বিতীয় স্তর হচ্ছে প্রাক ধারণামূলক স্তর, 2 থেকে 7 বছর, প্রি অপারেশনাল স্টেজ। তৃতীয় স্তর হলো মূর্ত সক্রিয়তা স্তর, 7 থেকে 11 বছর, কংক্রিট অপারেশনাল স্টেজ, এবং নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর 11 বছরের পর, ফর্মাল অপারেশনাল স্টেজ। এই 4টে স্টেজ কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে বয়সের যে সময়সীমা, প্রথমটা 0 থেকে 2 বছর, তারপরে 2 থেকে 7, 7 থেকে 11 এবং 11 পরবর্তী ইংলিশ এবং বাংলা, এবং তার সঙ্গে সঙ্গে বয়সের যে সময়সীমা, এগুলো পুরোপুরি মনে রাখতে হবে। এখান থেকেই শর্ট প্রশ্ন আসে। অনেক সময় বলে তৃতীয় স্তরের নাম কি, চতুর্থ স্তরের নাম কি, প্রথম স্তরের নাম কি, বৈশিষ্ট্য তো পরে আমরা দেখব, এবং তার বয়স সীমা কত, এটা কিন্তু আসে। তো এই 4টে স্তরে স্কিমার এই যে ডেভেলপমেন্ট, পরিবর্তন, এই 4টে স্তরে পিয়াজেট বলছে হয়। তো এই পর্যন্ত আজকের আলোচনা করব, তার কারণ ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে এবং সম্পূর্ণটা বোঝা খুব চাপ হয়ে যাবে। একদিনে যদি পুরোটা বোঝাতে চাই তাহলে একটু চাপ হয়ে যাবে। তো সেই জন্য এটাকে আরও একটা দুটো ভাগে আমি পুরো ভিডিওটা বা পুরো এই যে তত্ত্বটা কমপ্লিট করব। তো তাহলে আজকের আমরা কি দেখলাম, যে স্কিমার পরিবর্তন, অর্থাৎ যে জ্ঞানের যে প্রক্রিয়াগুলো, সেগুলোকে আমরা জ্ঞানের প্রসেস, এই প্রসেসগুলোকে আমরা বলছি প্রজ্ঞা। এই প্রজ্ঞার বিকাশ কিভাবে হয়? স্কিমার পরিবর্তনের মাধ্যমে। স্কিমার পরিবর্তন কিভাবে হচ্ছে না, দুরকম। কিসের মাধ্যমে হচ্ছে? অ্যাডাপ্টেশন প্রক্রিয়াটা দুরকমভাবে হয়, একটা আত্তীকরণ, একটা সহযোজন। আত্তীকরণ কোনটা? যেটা পুরানো স্কিমার সঙ্গে নতুন স্কিমার যোগ হওয়া, পুরানো ধারণার সঙ্গে নতুন ধারণা যোগ হওয়া। আর সহযোজন কোনটা? পুরানো ধারণা পরিবর্তন হয়ে গিয়ে নতুন ধারণা তৈরি হওয়া, এটা হচ্ছে সহযোজন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দেবে। তার কারণ এইরকম নিয়মিতভাবে আমি এইরকম ভিডিও দিয়ে থাকি, তাহলে ভিডিওটি সবার আগে তুমি পেয়ে যাবে। এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।